দেখো, সানসেট তোমরা তো বলো 20 পেজ পর্যন্ত পড়ছো। 20 বা লাস্ট ক্লাসে কি পড়ছো তোমার কিছু মনে আছে? স্টর্মি নাইট, ফগি উইন্টার মর্নিং, এগুলো তো আমি পড়াইছিলাম। এ রেনি নাইট, এ রেনি ডে। জি ভাইয়া, আবার ওই যে সাগর ভাইয়া মনে হয় লিখে দিয়েছে আর কি। তো কোশ্চেন গুলো লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকে শুরু করি তাহলে। দেখো, ক্রসিং দ্য বার। তো ক্রসিং দ্য বার আমরা কবিতার যে থিমটা এটা বোঝার চেষ্টা করব। ক্রসিং দ্য বার একটা কবিতা। এই কবিতাটা হলো তোমার মৃত্যুর পূর্ববর্তী আর পরবর্তী জীবন নিয়ে কবিতাটা লিখছে আলফ্রেড লর্ড টেনিসন। সানসেট অ্যান্ড ইভিনিং স্টার। হ্যাঁ, সানসেট হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, এবং ইভিনিং এর সন্ধ্যা তারাগুলো সন্ধ্যা তারাগুলো ফুটে উঠছে। অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি। সানসেট ইভিনিং স্টার্স বলতে এখানে যেই আমরা বাংলা অর্থটা বুঝি যে সানসেট হয়ে গেছে, সূর্যাস্ত হয়েছে, এবং তারপর সন্ধ্যার সময় যে তারা ফুটে ফুটে উঠছে, এইটা না। হ্যাঁ, সানসেট এন্ড ইভিনিং স্টার বলতে আমার একটা কল আসছে। কোত্থেকে কল আসছে? উপর থেকে আমার কল আসছে। কিসের কল? এটা হলো আমার জীবন ফুরিয়ে আসছে, এটার কল। হ্যাঁ, অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি। এই যে অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, আমার উপর থেকে আমার ডাক চলে আসছে। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার হোয়েন আই পুট আউট টু সি। মানে এটা বলছে অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং অফ দ্য বার হোয়েন আই পুট আউট টু সি। আমি যখন সমুদ্রে যাব হয়তোবা এরপরে আর কোনো মর্নিং, মর্নিং বলতে বোঝায় যে আওয়াজ। এখানে এই কবিতায় বুঝেছে আওয়াজ আর হবে না। বাট সাচ এ টাইট অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ টু ফুল ফর সাউন্ড অ্যান্ড ফোম when the when that which drew from out the boundless deep turns again home. এখানে বুঝাইছে বাট সাচ এ টাইড অ্যাজ মুভিং সিমস অ্যাসলিপ। হ্যাঁ, কিন্তু যে সমুদ্রের যে টাইড, মানে যেই তোমার সমুদ্রের যে ঢেউ আছে, এই ঢেউগুলো আর শব্দ করবে না। তারপরে সমুদ্রে যে সাউন্ড আছে, তারপর ঢেউয়ের সাথে দেখবা যে ফেনা ফেনা টাইপের ফোম ভেসে আসে। হ্যাঁ, এগুলো আর কখনো ভাসবে না। Twilight, twilight and evening bell, and after that the dark. And may there be no sadness of farewell when I embark. বলছে আমার যখন বিদায় হয়ে যাবে তখন সেখানে আর কোনো, বিদায় হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে সেখানে আর কোনো দুঃখ থাকবে না, স্যাডনেস থাকবে না। সবকিছুই আবার প্রকৃতির নিয়মে চলা শুরু করবে। ফর দো from out from out our bourne of time and place, the flood may bear me far. মানে আমাকে সমুদ্রে যে ঢেউ আছে, এই ঢেউ আমাকে অনেক দূরে ঠেলে নিয়ে চলে যাবে। আই হোপ টু সি মাই পাইলট ফেস টু ফেস। এখানে পাইলট বলতে কাকে বুঝ, আই হোপ টু সি মাই পাইলট বলতে আমাকে যে নিয়ন্ত্রণ করছে এতদিন, আমি তাকে ফেস টু ফেস দেখতে চাই। এখানে তাহলে আমাদের কে নিয়ন্ত্রণ করছে বলো তো? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা। তাহলে আমি আমার সৃষ্টিকর্তার সাথে ফেস টু ফেস দেখা করতে চাই। হোয়েন আই হ্যাভ ক্রসড দ্য বার, যখন আমি বারটা ক্রস করে ফেলবো। মানে আর মৃত্যু আর জীবনের যে মাঝখানে যে বারটা আছে, মানে জীবন থেকে আমি যখন বারটা ক্রস করব তখন অবশ্যই আমার মৃত্যু হয়ে যাবে। এই মৃত্যুর পরে আমি আমার সৃষ্টিকর্তার ফেস টু ফেস মুখোমুখি হতে চাই। এটাই হলো তোমার এই কবিতার মূল ভাব। কবিতার মূল ভাবটা হলো যখন তো আমরা মারা যাব তখন আর কোনো কিছু আমাদের কাছে কোনো কিছু আর ম্যাটার করবে না। তখন কোনো মানে মারা যাওয়ার কিছুক্ষণ পরে কোনো দুঃখও থাকবে না। তারপর সমুদ্রের ঢেউ ফেনার মতো আর কাজ করবে না। তারপর আমি আমার সৃষ্টিকর্তার ফেস টু ফেস দেখা করতে চাই। দেখা করছে যে আমাকে মানে ড্রাইভ করছে এতদিন। হোয়েন আই হ্যাভ ক্রস দ্য বার, মানে মৃত্যুর পরবর্তীতে সময় যায়। এখন দেখো, নাও রিড দ্য ফলোইং সামারি অফ দ্য poem for your better understanding and answer the following question. In the poem, the poet talks about death and the journey into the afterlife. মানে জীবনে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে poet এই কবিতায় লিখছে। Here he uses symbols from nature like sunset, nature sunset, evening star, sea, tide, foam, twilight, evening bell and float to explain his feelings and ideas. Beside, if you মানে সে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সিম্বল বা জিনিসপত্রের কথা এখানে বলছে, যেমন সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম, তারপর টুইলাইট, ইভিনিং বেল অ্যান্ড ফ্লো টু এক্সপ্লেইন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। বিসাইডস, পাশাপাশি, ইফ ইউ রিড কেয়ারফুলি, তুমি যদি মনোযোগ সহকারে পড়ো, বেল অ্যান্ড ফ্লাড টু এক্সপ্লেইন হিজ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। বেল you can understand that like others the poet also expressed his desire to cross the bar between life and death without sorrowful farewell. মানে কবি এই যে যে বারটা, মৃত্যু আর জীবনের মাঝখানে যে বারটা আছে, এটা ক্রস করতে চাই কিভাবে? কোনো ধরনের
দুঃখ ভরা মুহূর্ত ছাড়া, মানে কোনো তার ফেয়ারওয়েলটা হবে, তার বিদায় হবে কোনো ধরনের দুঃখ ভরা মুহূর্ত ছাড়া। হ্যাঁ, দ্য পোয়েম একসেপ্ট দ্য ট্রুথ দ্যাট উই হ্যাভ টু লিভ দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের অবশ্যই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। এই পোয়েমেও সে সেম ভাবে এই ট্রুথটা একসেপ্ট করে নিছে। অ্যান্ড হি উইশেস টু বি কাম অ্যান্ড পিসফুল ইন দ্য ফেস অফ মোরালিটি। সে মানে শান্তশিষ্ট থাকতে চাইছে এবং পিসফুল মানে শান্তিপ্রিয় ভাবে সে এই পৃথিবী বা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করতে চাইছে। এটাই হলো তোমার কবিতাটার মূল ভাব। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? এই পোয়েমটা কি সম্পর্কে বলো তো? হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? পোয়েম মানে হচ্ছে কবিতা। হ্যাঁ, কবিতা। এই কবিতাটা কি সম্পর্কে? কবিতার ভাব কি? ভাবমূর্তিটা কি? মৃত্যুর হচ্ছে পূর্ববর্তী স্থান নিয়ে। আরেকবার বলো প্লিজ। হোয়াট ইজ দ্য পোয়েম অ্যাবাউট? এটা আমরা কিভাবে লিখতে পারি? এই পোয়েমটা হচ্ছে, আমরা এটা বাংলায় যদি বলি, এই পোয়েমটা হচ্ছে মৃত্যুর পরবর্তী এবং পূর্ববর্তী জীবন সম্পর্কে লেখা হয়েছে। এবং একটা মৃত্যুই যে একটা মানে একটা আলটিমেট একটা সত্য, এটা আমরা এই পোয়েমের মাধ্যমে বুঝতে পারছি। আর কবি আর মাঝে মাঝে কি কবির কিছু ভাবমূর্তির কথা বলা হয়েছে, যে মৃত্যু পরবর্তীতে সে সৃষ্টিকর্তার সাথে দেখা করতে চায়। এই টাইপের এই টাইপের একটা আহ ভাবমূর্তি এখানে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে পয়েমটা হচ্ছে মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী জীবন সম্পর্কীয় একটা ভাবমূর্তি প্রকাশ করছে। হ্যাভ ইউ ফাইন্ড এনি সিম্বল ইন দ্য পোয়েম? তুমি কি এই পোয়েমে কোনো সিম্বল খুঁজে পাইছো? ইফ ইয়েস, হোয়াট আর দোজ? কি কি সিম্বল খুঁজে পাইছো? কি কি সিম্বল আছে দেখো তো। সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, সানসেট, ইভিনিং স্টার্স, তারপরে হলো সি আছে, টাইড আছে, তারপরে আর কি কি আছে? টুইলাইট আছে, ইভিনিং বেল আছে, তারপর ডার্কনেস আছে। হ্যাঁ, অনেকগুলো সিম্বল আছে, এগুলো এখানে লিখবা। হোয়াট ডু দ্য সিম্বল সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার্স কল মিন ইন দ্য পোয়েম? সানসেট অ্যান্ড ইভিনিং স্টার, এই যে সানসেট অ্যান্ড ইভিনিং আর ক্লিয়ার কল, এটা এটা বুঝাইছিলাম না আমি? বলতো কি কি বলছিলাম এই দুইটা লাইন? মৃত্যু হলে মানে কি মৃত্যুর জন্য ডাক আসবে আর কি। হ্যাঁ, আমার যখন উপর থেকে মৃত্যুর জন্য ডাক আসবে, তখন কি হবে? একটা ক্লিয়ার কল আসবে আমার জন্য, উপর থেকে একটা ক্লিয়ার কল আসবে। এবং সানসেট এন্ড ইভিনিং স্টার বলতে বোঝাইছে যখন আমার জীবনের সানসেট হয়ে যাবে। আর জীবনের সানসেট বলতে জীবন শেষ হয়ে যাবে, এবং ইভিনিং স্টার্স যখন ফুটে উঠবে, মানে মৃত্যুর পরবর্তী যে বার আছে, ওই বার যখন আমি ক্রস করব, তখন আমার কি হবে? যখন আমার ক্লিয়ার কল আসবে, তখন আমার জীবনের সানসেট শুরু হয়ে যাবে, মানে যে মৃত্যু পরবর্তী জীবন শুরু হবে, এবং আমি ইভিনিং স্টারের মতো বার ক্রস করব। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, হোয়াট ডু দা, হ্যাঁ এটা তো হলো, ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে? তুমি কি ভাবো যে সিম্বল গুলো কবির যে এক্সপ্রেশন আছে, মানে তার যে এখানে যে এক্সপ্রেশন গুলো সে লিখছে, যা ভাবমূর্তি গুলো প্রকাশ করছে, এগুলা কি একটা বেটার ওয়েতে প্রকাশ করতে সাহায্য করছে? হ্যাঁ। দুইজনই সেম ভাবো? জি ভাইয়া। জি ভাইয়া। হুম। এখন তোমাদের এটা এক্সপ্লেন করতে হবে। দেখো কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। হুম।
আমার কোশ্চেনটা হলো এটা, do you think symbol helps the poet express his ideas in a better way? If yes, explain with an example. তাহলে আমাদের আনসারটা কি? Yes, I think symbol helps the poet to express yes, I think symbol helps the poet to express his ideas in a better way. এখন আমাদের বলতে হবে যে কেন, why আমরা এটা ভাবি। দেখো, আবার এক্সাম্পলও দিতে বলছে, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। There are many symbols have used in this poem. Like, সিম্বল গুলো কি কি বলতো? সানসেট, ইভিনিং স্টার, সি, টাইড, ফোম। সানসেট, ইভিনিং স্টার্স, সি, সি, ফোম, টাইড, এরপর হলো আর কি কি? টুইলাইট, টাইড, হ্যাঁ টাইটেড, সরি টাইড আমি মিস করে ফেলছি। টাইট, টুইলাইট, ইভিনিং বেলস এটসেট্রা, ইভিনিং বেল এটিসি। ঠিক আছে, এখন এই যে দেখো তোমরা একটা আনসার করছিলে না, এই যে what do the symbol sunset evening clear all mean if clear call mean in the poem? এখানে যে আনসারটা করছিলা সানসেট এন্ড ইভিনিং ক্লিয়ার কল, আমি যে বুঝেছিলাম যে সানসেট এন্ড ইভিনিং মানে কি ক্লিয়ার কল, ফার্স্টে একটা ক্লিয়ার কল আসছে, আমার জন্য উপর থেকে ডাক চলে আসছে, আমার জীবন শেষ হয়ে গেছে মানে সানসেট হয়েছে। আর আমি যখন বার ক্রস করে ফেলছি, আমার লাইফের বারটা যখন ক্রস করে ফেলছি তখন ইভিনিং স্টার্স চলে আসছে, মানে ইভিনিং স্টার্সটা দিয়ে বুঝেছে আমি লাইফের বার ক্রস করে ফেলছি। সানসেট মানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর ক্লিয়ার কল মানে আমার মৃত্যুর, দ্য কল অফ ডেথ হ্যাজ কাম ফ্রম মি ফ্রম দ্য গড। ঠিক আছে, বুঝতে পারছো কিভাবে লিখবা আনসারটা? আরেকবার রিপিট করেন। আচ্ছা শোনো, এখানে ওরা কোশ্চেনটা করছে যে সিম্বল হেল্পস টু পোয়েট এক্সপ্রেস আইডিয়া, সিম্বলটা কি মানে পোয়েটের আইডিয়া এক্সপ্রেস করতে সাহায্য করতেছে? হ্যাঁ, আনসার ইয়েস, অবশ্যই সাহায্য করতেছে। এইখানে দেখো জানো, হোয়াট ডু দ্য সিম্বল সানসেট এন্ড ইভিনিং এন্ড এ ক্লিয়ার কল মিন ইন দ্য পোয়েম? হ্যাঁ, কবিতায় এই যে আমরা যে আগের কোশ্চেনটা সানসেট এন্ড ইভিনিং স্টার, এটা কি কি পোয়েম কি নির্দেশ করছে, এটা আমরা কিভাবে বলছিলাম আমাকে বলো তো, আমি যে কোশ্চেনটার আনসার বলছিলাম কিভাবে আনসার করবা? হ্যালো, হ্যাঁ ভাইয়া, এই যে এটা লিখতে পারি যে সানসেট অ্যান্ড ইভিনিং অ্যান্ড ক্লিয়ার কল মিনস ইয়েস। আচ্ছা, তোমাদের জন্য এটা এসডব্লিউ থাকবে, এটা একটু লিখে দিবা, আমি দেখবো যে কিভাবে লিখো। হ্যাঁ ঠিক আছে, সি আর ডি। আচ্ছা, এই চারটা এসডব্লিউ করবা, আচ্ছা ঠিক আছে? এই চারটাই তোমাদের দুজনের হোমওয়ার্ক রইলো। 2.3.2 হোমওয়ার্ক লিখে রাখো, 2.3.2।
লিখেছি। ঠিক আছে। Okay, read the poem before that. Before that, read the note in the poet. On the poet. তো পোয়েটের উপর, কবির উপরে নিচে একটা নোট আছে, এটা পড়তে হবে। জন কিটস, কবির নাম হলো জন কিটস। জন কিটস, তো জন কিটস 1821 মানে 1795 থেকে 1821 সাল পর্যন্ত সে তার জীবনকাল ছিল। ওয়াজ এ সেলিব্রেটেড ইংলিশ রোমান্টিক পোয়েট। was a celebrated English romantic poet known for his poetry and tragic life. হ্যাঁ, তো সে ছিল একটা ইংলিশ পোয়েট, ইংলিশ রোমান্টিক পোয়েট বলতে সে খুবই মানে ভালোবাসা, প্রেমের এসবের কবিতা লিখতো, and রোমান্টিক কবিতাগুলো লিখতো, known for his poetry and tragic life। তো তার ট্র্যাজিক লাইফ বলতে তার খুবই ভয়াবহ জীবন ছিল, তার ভয়াবহ জীবনকাল সম্পর্কে লিখতো। His poems are renowned for their sensual sensual imagery and exploration of beauty and morality। তো তার কবিতাগুলো যে খুবই মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিল। কেন ছিল? তার সেন্সুয়াল ইমেজারি, তার মানে চিন্তা করার ভাবার্থ খুবই ভালো ছিল। এক্সপ্লোরেশন অফ বিউটি, সে বিউটি গুলা বা সৌন্দর্যকে খুব সুন্দর এক্সপ্লোর করতে পারতো, এবং মর্টালিটি, সে মর্টালিটি বলতে বোঝায় যে কি বলে, মৃত্যুর পরবর্তী জীবন বা কোনো কিছুর জীবনকাল নিয়ে সে লিখতে পছন্দ করতো, এবং এগুলোর জন্য সে খুবই রিনোন ছিল। ডিউ টু টিউবারকুলোসিস একটা রোগের নাম। ডিউ টু টিউবারকুলোসিস দিস সেলিব্রেটেড পয়েট ডায়েট এট দ্য এজ অফ 25। মাত্র 25 বছর বয়সেই এই সেলিব্রেটেড মানে জনপ্রিয় কবি মারা যায়। হিজ আনটাইমলি ডেথ রবড লিটারেচার অফ এ গিফটেড পয়েট, হ্যাঁ, হুজ ওয়ার্কস কন্টিনিউস টু ক্যাপটিভেট রিডার্স ওয়ার্ল্ড ওয়াইড। তো তার এইসব মানে এই অসময়ে মৃত্যুটা লিটারেচার বা সাহিত্যের জন্য খুবই বড় একটা ধাক্কা হয়ে দাঁড়ায়, যেহেতু সে এই 25 বছর বয়সে খুবই অল্প সময়ে সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে, অনেক ভাবপূর্ণ বা সুন্দর সুন্দর কবিতা লিখছে। এগুলো একটা গিফট ছিল, এগুলো সে মারা যাওয়ার ফলে সাহিত্যের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো দেখো তার কবিতা, অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, মানে গ্রাসহপার ঘাস ফড়িং, আর ক্রিকেট মানে তো বুঝোই ক্রিকেট খেলা। The poetry of earth is never dead. The poetry of earth is never dead when all the birds are faint with the hot sun. Poetry of earth বলতে পৃথিবীর যে কবিতা আছে, পৃথিবীর কবিতা কখনোই মৃত্যুবরণ করে না। When all the birds are faint with the hot sun and hide in cooling trees, যখন সব পাখিগুলা যখন অনেক গরমে প্রচুর, এই যে সূর্যের প্রচুর তাপে অনেক বিরক্ত হয়ে যায় বা অনেক ঘর্মাক্ত হয়ে যায়, মানে অনেক ক্লান্ত হয়ে যায়, and hide in cooling trees, হ্যাঁ, কুলিং ট্রিজ এ ভয়েস উইল রান, মানে যখন তারা এসব সূর্যের প্রচুর তাপে অনেক কষ্ট পায়। কবিতার বলছে যে when all the birds, যখন পাখিগুলো এই সূর্যের তাপে অনেক কষ্ট পেয়ে কুলিং মানে ঠান্ডা হওয়ার জন্য গাছের নিচে আশ্রয় নেয়, a voice will run from hedge to hedge about the new mown mate, that is the grasshoppers, he takes the lead in summer luxury। গ্রাসহপার কি করে? সাধারণত নেচারে কি হয়, যখন অনেক গরম চলে, যখন অনেক গরম পড়ে, তখন এইসব যারা তোমার পরিশ্রমী প্রাণী আছে, যেমন পিঁপড়া, তারপরে এই পাখি, এরা মোটামুটি রেস্ট নেয়। এই যে অনেক ওদের কাজ হলো সারা বছর খাবার সংগ্রহ করে, খাবার সংগ্রহ করার পরে যেই গরমকাল চলে, যখন যখন অত্যাধিক গরম চলে, তখন তো সবাই খাবার সংগ্রহ করতে পারে না, কিন্তু গ্রাসহপার কি করে, এই সামার লাক্সারি। আচ্ছা, তোমরা কি একটা দেখছো? আমি আরেকটা এক্সপ্লেন করতে, তোমরা একটা মুভি দেখছো যে এখানে এই যে গ্রাসহপার আর অ্যান্ট, পিঁপড়াদের নিয়ে একটা মুভি হয়েছিল। পিঁপড়ারা কি করতো? খাবার সংগ্রহ করতো, গ্রাসহপাররা যে পিঁপড়াদের খাবারগুলো নিয়ে নিত। তোমার কি মনে আছে? দেখছো? না ভাইয়া, দেখি। ওই ভাইয়া মুভিতে মুভিটা কি দ্য এন্ড? দা মুভিটার নাম আসলে দা অ্যান্ট বা এই টাইপের কিছু একটা হতে পারে, মুভিটার নাম আসলে আমার মনে নাই। কিন্তু মুভিটার মানে সামারি আমি বলতেছি, মুভিটার সামারি ছিল যে অ্যান্ট মানে পিঁপড়া তো সবসময় পরিশ্রম করে, দেখো খাবার সংগ্রহ করে,
পিঁপড়া কেন খাবার সংগ্রহ করে? পিঁপড়া যাতে সারা বছর খাবার সংগ্রহ করে, যাতে উইন্টারে যে অত্যাধিক শীত আছে বা বর্ষা হয় যখন অনেক প্রচুর মনে করো যে বৃষ্টি হয়, তখন তারা ওই খাবারটা সংগ্রহ করে রাখে, যাতে খাবারটা তখন পরে তারা ইউটিলাইজ করতে পারে বা খাইতে পারে। গ্রাসহোপার কি করে? গ্রাসহোপার কিন্তু খাবার-টাবার কিছু সংগ্রহ করে না। গ্রাসহোপার কি করে? অ্যান্টদের বাসায় বা পিঁপড়াদের বাসায় যে হামলা করে, হামলা করার পরে ওদের খাবারগুলো নিয়ে নেয়। এটাই হলো গ্রাসহোপারের কাজ। আর এখানে বলছে গ্রাসহোপার খুবই লাক্সারিয়াস একটা মানে শান্তিপ্রিয়, আরামপ্রিয় জীবন করে। ঠিক আছে? এই দেখো, হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি। সে সামারে কি করে? লাক্সারি লাইফে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। তার যে ডিলাইটস মানে তার যেই আহ বেসিক নিড আছে, তার যে খাবার-দাবার সংগ্রহ করতে হবে, এগুলো সে কখনো করে না। ফর হোয়েন ট্রাইড আউট উইথ ফান, হি রেস্ট এট ইজ বেনিথ সাম প্লিজেন্ট উইট। সে কি করে? যে মজ মাস্তি করে জীবন যাপন কাটায়, তারপরে কি করে? বেনেথ মানে গাছের নিচে সে রেস্ট করে। এই যে হি রেস্ট এট ইজ সাম প্লেজেন্ট উইট। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। হ্যাঁ, কখনো সে পোয়েট্রি মানে পৃথিবীর গল্প কখনো শেষ হয়ে যায় না, পৃথিবীর কবিতা কখনো শেষ হয়ে যায় না। অন এ লং উইন্টার ইভিনিং হোয়েন দ্য ফ্রস্ট ওয়াজ ব্রোট এ সাইলেন্স। যখন এই যে লং উইন্টার ইভিনিং চলে আসছে, শীতকাল প্রচুর মানে শীতকাল বলতে যে বাংলাদেশের নরমাল শীত এগুলো বলতেছে না, বাইরে যে ধরো যে প্রচুর শীত হয়, মাইনাসে চলে যায় টেম্পারেচার, ওই শীতের কথা বলতেছে। তখন তো আর কেউ বাইরে বের হতে পারে না। When the frost was brought in a silence from the solved their shrills, the cricket song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost. The grasshoppers among some grassy hills. গ্রাসহোপার, আচ্ছা এইগুলা আমি বলি যে এইসব যে কবিতাগুলো আছে এগুলো সম্পূর্ণই আলাদা আলাদা ভাব প্রকাশ করে। হ্যাঁ, এখানে যে এই যে আমরা হেডলাইন পড়তেছি অন দা গ্রাসহপার এন্ড ক্রিকেট, এটা আসলে এই কবিতাটাকে রিপ্রেজেন্ট করে না। আমরা যে উপর একটা কবিতা পড়ছি, হুম, এখানে ক্রসিং দ্য বার, এটা কিন্তু নর্মাল বাংলা ভাষায় কি? জাস্ট একটা বারকে ক্রস করা। কিন্তু আসলে কিন্তু কবিতাটা এটা নিয়ে লিখে নাই। কবিতা লিখছে মৃত্যুর পূর্ববর্তী আর পরবর্তী জীবন নিয়ে। সেম ভাবে এই কবিতাটা ওইভাবে লিখে নাই। এই কবিতাটা গ্রাসহোপার এন্ড ক্রিকেটকে নিয়ে যে বুঝেছে আসলে এই টাইপের না। গ্রাসহোপার এন্ড ক্রিকেট নিয়ে বুঝেছে কারণ এগুলো একটা লাক্সারিয়াস গেম। হ্যাঁ, গ্রাসহোপার যে সবসময় লাক্সারিয়াস জীবন যাপন করে, পরে যে তাকে উইন্টারে কষ্ট করতে হয়, এটাই এখানে বুঝাইছে। কবিতাটা বুঝাইছে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। দেখি আমরা কি আছে কবিতার। নাও ইন গ্রুপস রিড দ্য পোয়েম এগেইন এন্ড ম্যাচ দ্য সাউন্ড ইমেজেস ইন কলাম এ উইথ দ্য ডিসক্রিপশন অফ কলাম, মানে কলাম এ আর বি এর সেন্টেন্স গুলো আমাদের ম্যাচ করতে হবে। দেখি আছে কি আছে দেখি। এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিট। আচ্ছা, creates a visual image of birds seeking refuge from the hot sun in the shade of trees. Okay, creates a sense of heat and warmth from the sun's intensity. This line suggests the sound of a voice traveling from one haze to another. The lines have created an auditory image of movement and communication. Okay, suggests the cold and frosty, the word shrills. Okay, এই যে এটা কোনটা হবে বলো তো? A voice will run from haze to haze about a new moon meet, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ভয়েস ট্রাভেল করবে। কোনটা হবে দেখো তো? The line suggests the sound of a voice traveling from one haze to another. The lines have created an auditory image of movement and communication. এটা হবে না? জি ভাইয়া। আচ্ছা, their shrills, the cricket song in warmth increasing ever. The word shrills and the mention of the cricket song evoke the auditory experience of the, এটা হবে না? দেখো তো। বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এরপরে তিনটা তোমরা করো তো। হাইড ইন কুলিং ট্রিজ কোনটা হবে? পরে দেখো তো। হবে ৪ নাম্বারটা। সাজেস্ট দ্য কোল্ড এন্ড ফ্রস্টি অ্যাটমসফিয়ার ইন উইন্টার, এটাই? জি ভাইয়া, এটাই হওয়ার কথা তো। না, উম, প্রথমটা হবে নাকি? Creates a visual image of birds seeking refuge from the hot sun হ্যাঁ, in the shade of trees. অবশ্যই প্রথমটা হবে।
Faint with the hot sun. Create a sense of heat and warmth from the sun's intensity. এইটা হবে। জি ভাইয়া তারপর আর lonely winter আর এটা 4 suggest the cold এটা বুঝতে পারছো? জি ভাইয়া দেখো তো দুইজনেই বুঝতে পারছো নাকি? না বুঝতে পারলে আমাকে বলো, আবার বুঝিয়ে দেই। বুঝেছি। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা ঠিক আছে। এবার এটা দেখো। Now select a poem. Select a poem in বাংলা or English. একটা কবিতা তোমাদের সিলেক্ট করতে হবে। বাংলাও হতে পারে, ইংলিশও হতে পারে। From a textbooks or any other books that displays the beauty of nature. মানে নেচারের বিউটি এক্সপ্লেন করবে এরকম একটা কবিতা তোমাদের সিলেক্ট করতে হবে। দেন ইন গ্রুপস আইডেন্টিফাই দ্য ইমেজেস দ্যাট ক্যান বি ভিজুয়ালাইজড। মানে কবিতায় যেসব ইমেজারি ওয়ার্ড আছে বা ইমেজারি শব্দ আছে যেগুলো তোমাদের ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। যদি মনে করো যে বললো যে একটা খরস্রোতা নদীতে কিছু বয়ে যায়, তাহলে তোমাদের সামনে একটা নদীর ছবি তোমাদের চোখে ভেসে উঠবে, এই টাইপের, এটাকে বলে ভিজুয়ালাইজেশন। Heard and sensed in the poem. Then describe how the images contribute to making a connection between you and the nature. তো ইমেজগুলো তোমাকে নেচারের সাথে কিভাবে কানেক্টেড করে, এটা ইমেজগুলো। ফাইনালি শেয়ার এর রেসপন্স, এটা তোমাকে জাস্ট রেসপন্স করতে হবে। যেমন নিচে একটা আছে, আমাদের ছোট নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। তোমাদের মাথায় এখন কি ধরনের খেয়াল আসতেছে লাইনটা পড়ে? বলো তো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, কিরকম ভিজুয়ালাইজেশন হচ্ছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ বলো, এই যে এখানে আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তাহলে তোমাদের ভিজুয়ালাইজেশন মানে মনের ভিতরে কি টাইপের ছবি ভেসে উঠতেছে? আঁকা বাঁকা কোনো নদী। আঁকাবাঁকা কোনো নদী বা কোনো একটা নদীর ছবি আর কি। বৈশাখ মাসে তার হাঁটু চল থাকে, পার হয়ে যায় গরু, এইটা একটা কবিতা। তো এই কবিতাটা পড়ে তোমাদের কি কি ভিজুয়ালাইজেশন হয়েছে এটা শুধু শেয়ার করতে হবে, আর কিচ্ছু না। যেমন এই যে কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, শালিকের ঝাঁক বলতে আমরা শালিকের যে শালিক পাখির যে ঝাঁক আছে এটাকে মাথার ভিতরে কল্পনা করি। তারপর শেয়ালের হাঁক, অনেকগুলো শেয়ালের চিল্লাচিল্লি বা চিৎকার, রাতের বেলা শেয়াল যে চিৎকার করে, এগুলো কল্পনা করে ফেলি। ঠিক আছে, এইটা পুরাটা পরে জাস্ট কি কি ভিজুয়ালাইজেশন আসছে মানে তোমার মাথায় চিন্তায়, এটা শুধু বলতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এটা আসার কথা না। তাও যদি আসে যে কিভাবে আসবে, বলবে যে একটা একটা কবিতা দিয়ে দিবে তোমাদের, কবিতাটা দিয়ে বলবে যে তোমাদের কি কি ভিজুয়ালাইজেশন হচ্ছে এই কবিতাটা পড়ে। ঠিক আছে, এটার কোনো মানে একদম স্পেসিফিক কোনো আনসার নাই এটার। তুমি যা যা কবিতাটা পড়ে যেটা বুঝবো এটাই লিখে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 3 শুরু করব, দ্য সেন্স অফ বিউটি। লুক এট দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্যাকেজ ট্যুরস গিভেন বিলো। এটা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে একটা ট্যুর প্যাকেজের জন্য। কোনো একটা জায়গায় ট্যুরের প্ল্যান হচ্ছে, ট্যুরের একটা প্রপোজাল আসছে, ওটার একটা প্যাকেজ আছে। তুমি কি কখনো ট্যুরে গেছিলা? কোথাও ঘুরতে গেছিলা ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে? না ভাইয়া। একজনও যাও নাই? না ভাইয়া। আচ্ছা, আমি বলি তাহলে। এই ট্যুর প্ল্যানটা কি, ট্যুর প্ল্যান মনে করো যে কোনো একটা জায়গায় যাবে, ধরো সাপোজ কক্সবাজার যাবে। হ্যাঁ, একটা এজেন্সি একটা ট্যুর প্ল্যান দিছে যে আমরা কক্সবাজার যাব আগামী 10 তারিখ। কক্সবাজারে যে আমরা 3 দিন, সরি 3 রাত 2 দিন থাকবো। সাথে আমরা এই রিসোর্টে যাব, রিসোর্টের একটা রুম থাকবে আপনাদের জন্য। তারপরে আমরা ওই যে ঘোড়া চলে না, ঘোড়ার উপরে ওঠার ব্যবস্থা করতে পারি আমরা। স্পিড বোর্ডে আপনাদের ওঠার ব্যবস্থা করতে পারবো। তারপর আমরা এখানে এখানে আপনাদের নিয়ে যাব। ঠিক আছে, এইসব জায়গায় আপনাদের নিয়ে যাব। পার পার্সন আপনাদের বাজেট হবে 5,000 টাকা। এটা হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, মনে করো একটা এজেন্সি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে আমরা কক্সবাজার আপনাদের ঘুরতে নিয়ে যাব, এইসব সুবিধা আমরা, নিম্নোক্ত সুবিধা আমরা আপনাকে দিব। ট্যুর প্ল্যান হলো 5,000 টাকা, আপনাদের 5,000 টাকা পার পার্সনের জন্য লাগবে। এটা হলো একটা
অ্যাডভার্টাইজমেন্ট। তো নিচে দেওয়া প্যাকেজ ট্যুরের বিজ্ঞানমূল্য দেখো, যদি তোমাকে যেতে বলা হয় দলে আলোচনা করে তুমি যাচ্ছ এমন প্যাকেজ ট্যুর বেছে নাও। এরপর নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেখো একটা ট্যুর প্ল্যান দিছে, সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ। সাজেক ভ্যালিতে ট্যুর হবে, ট্রাভেল কস্ট ৬,০০০ টাকা পার পার্সন, ৬,০০০ টাকা করে প্রতি পার্সন প্রতিজনকে দিতে হবে। ট্যুর হাইলাইট মানে ট্যুরে কি কি হবে এটার হাইলাইট। 3 রাত 2 দিন থাকবে তারা। স্টে অ্যাট ইকো রিসোর্ট অন টপ অফ সাজেক ভ্যালি। সাজেক ভ্যালির টপে একটা রিসোর্টের নাম হলো ইকো রিসোর্ট, এটা এখানে থাকবে তারা। 4x4 ল্যান্ড ক্রুজার ফর হিলি রোড, মানে 4x4 বলতে 4 চাকার কতগুলো গাড়ি আছে, এগুলোকে 4x4 ল্যান্ড ক্রুজার বলে ফর হিলি রোড জার্নি, মানে জার্নি করে যে যাবে। এখানে 4x4 বলতে বোঝায় 4 চাকায় সমানভাবে নিয়ন্ত্রণ করা যায় বা 4 চাকায় সমানভাবে চলে। তারপরে আলুটিলা কেভে যাবে, আলুটিলা পাহাড়ে যাবে, হাজাছড়া, তারপর রিসাং, রিসাং একটা ঝর্ণার নাম আছে ওখানে, রিসাং এ যাবে। অল ট্রান্সপোর্টেশন এন্ড মিল ইনক্লুডেড, সব ধরনের যাতায়াত খরচ আর সব ধরনের খাওয়া এই ৬,০০০ টাকার ভিতরে ইনক্লুডেড। ট্রাভেল ট্রাভেল ইটিনারি ট্রাভেল ইটিনারি এটা হলো ট্রিপ উইল স্টার্ট ফ্রম ঢাকা বাই নন এসি হিনো চেয়ার কোচ বা বাস এট 9 PM। তো নন এসি বাসে নিয়ে যাবে, ঢাকা থেকে শুরু হবে ট্যুর। তুমি যেখান থেকেই থাকো, ধরো যে রংপুরে আসো, তুমি চট্টগ্রামে আসো, তোমাকে ঢাকা থেকে উঠতে হবে, ঠিক আছে। হিনো চেয়ার কোচ বাস এট 9 PM, সকাল 9টার দিকে, সরি সকাল না, রাত 9টায় বাস ছেড়ে যাবে। অ্যারাইভাল এট খাগড়াছড়ি টাউন বাই 6 AM, তো সকাল 6টার ভিতরে খাগড়াছড়িতে পৌঁছাবে। ডে 1 এর হাইলাইট আছে, ডে 2, ডে 3 এর হাইলাইট আছে। দেখো ডে 1 ভ্যালি অফ ক্লাউডস, মানে মেঘের মেঘের উপত্যকা। 7 AM মানে সকাল 7টা। ব্রেকফাস্ট উইল বি সার্ভড এট এ লোকাল রেস্টুরেন্ট ইন খাগড়াছড়ি টাউন, খাগড়াছড়ি টাউনের যে কোনো একটা লোকাল একটা রেস্টুরেন্টে সকালের খাবার দেওয়া হবে। আফটার ব্রেকফাস্ট আওয়ার গাইড উইল পিক আপ উইথ এ 4x4 ল্যান্ড ক্রুজার অর চাঁদের গাড়ি। এগুলাকে বলে যে যে তোমার চাঁদের গাড়ি বলে, যে পাহাড়ি রাস্তায় যেসব যেসব গাড়িগুলো চলাচল করে ওগুলোকে চাঁদের গাড়ি বলে। 7:30 AM জার্নি টু সাজেক ভ্যালি বাই চাঁদের গাড়ি। তো সাজেক ভ্যালিতে চাঁদের গাড়ি দিয়ে যাচ্ছে। ইট উইল টেক 2 hours টু রিচ বাঘাইয়াছড়ি ফ্রম হোয়ার আর্মি উইল এসকর্ট দ্য ভেহিকেল টু সাজেক ভ্যালি। তো বাঘাইয়াছড়ি একটা জায়গার নাম, ওই জায়গার পৌঁছানোর পরে আর্মি আমাদের রিসিভ করবে এবং আমাদের ভেহিকেল সাজেক ভ্যালিতে পৌঁছাতে সাহায্য করবে। ফ্রম বাঘাইয়াছড়ি ইট উইল টেক অ্যানাদার 2 hours টু রিচ দ্য ফাইনাল ডেস্টিনেশন। বাঘাইয়াছড়ি থেকে আরো 2 ঘন্টা লাগবে ফাইনাল ডেস্টিনেশন বা একদম শেষ ডেস্টিনেশনে যাওয়ার জন্য, সাজেক ভ্যালিতে আর কি। 10 AM, তো 7:30 থেকে 10 AM হয়ে গেছে। অন দ্য ওয়ে হাজাছড়া ওয়াটারফল উইল বি ভিজিটেড। হাজাছড়া ওয়াটারফল, হাজাছড়া একটা ঝর্ণা আছে, ওইটা অন দ্য ওয়ে যাওয়ার সময় আমরা ভিজিট করব। 1 PM দুপুর 1টা অ্যারাইভেল এট সাজেক ভ্যালি অ্যান্ড চেক ইনটু দ্য ইকো রিসোর্ট। তো সাজেক ভ্যালিতে পৌঁছানোর পরে ইকো রিসোর্টে চেক ইন হবে। চেক ইন বলতে যে সবাই নিজের মালামাল রিসোর্টের ভিতর রাখবে এবং চেক ইন করবে, মানে প্রবেশ করবে। 2 PM lunch will be served at a local restaurant with a standard বাঙালি মেনু at সাজেক ভ্যালি। স্ট্যান্ডার্ড বাঙালি মেনু বলতে সাধারণত বাঙালি খাবার যেগুলো থাকে ওগুলো একটা লোকাল রেস্টুরেন্টে আমাদের সার্ভ করা হবে সাজেক ভ্যালিতে 2টার সময়। 4 PM ভিজিটিং কংলক পাহাড়, কংলক পাড়া, সরি, ইট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ সাজেক ভ্যালি। তো কংলক পাড়া হলো মানে কংলক পাড়া সাজেক ভ্যালি হলো সবচেয়ে উঁচু জায়গা। there is a small village on the top of কংলক পাড়া। তো কংলক পাড়া একটা ছোট একটা ভিলেজ বা গ্রাম আছে। সো ইউ উইল এক্সপিরিয়েন্স দ্য ট্রাইবাল লাইফস্টাইল। ট্রাইবাল লাইফস্টাইল বলতে পাহাড়ি জীবনযাপন তুমি ওখানে উপভোগ করতে পারবা। 6 PM enjoying mesmerizing sunset from the, mesmerizing বলতে খুব সুন্দর, সানসেট মানে সূর্যাস্ত সাজেক ভ্যালি হেলিপ্যাড থেকে এনজয় করতে পারবা। দ্য ভিউ ফ্রম দ্য হেলিপ্যাড ইজ সামথিং ইউনিক অ্যান্ড অ্যামেজিং। তো ওই সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু জায়গা থেকে হেলিপ্যাড থেকে ওই যে সানসেটের যে ভিউটা এটা খুবই সুন্দর আর ইউনিক আর অ্যামেজিং। 9 PM ডিনার সার্ভড উইথ চিকেন বিবিকিউ পরাঠা অ্যান্ড সফট ড্রিঙ্ক। তো রাত 9টায় ডিনার দিবে, রাতের খাবার দিবে। কি খাবার দিবে? চিকেন বিবিকিউ দিবে আর সাথে পরোটা দিবে আর কোমল পানীয় সফট ড্রিঙ্ক দিবে। নাইট উইল বি স্পেন্ট অ্যাট দ্য রিসোর্ট ইন এ শেয়ার্ড রুম। শেয়ার্ড রুম বলতে পার্টনার, শেয়ার্ড রুম বলতে 2জন বা 3জন বা 4জন একসাথে থাকতে হবে, এই টাইপের রুমে তোমাদের কি বলে রাতের সময়টা অতিবাহিত করতে হবে। তো ডে 1 গেল।
Day 2 explore the Sajik Valley. Day 3 হলো আলুটিলা কেভ অ্যান্ড রিসাং ওয়াটারফল। ডে 2 তে দেখো কি আছে, enjoying the early morning view of the cloud of the valley from the resort। তো প্রথমে সকাল সকাল উঠে কি করব আমরা, সকাল সাদিক ভ্যালি যে রিসোর্টে সকাল সকাল উঠে আমরা ক্লাউড যেই মেঘগুলো আছে এগুলাকে এনজয় করব, সাথে সূর্য উঠতেছে, সূর্য উদয় হচ্ছে, এটা এনজয় করবো। 8 AM ব্রেকফাস্ট উইল বি সার্ভড উইথ খিচুড়ি এন্ড এগ, পরোটা অর এগ, ভেজিটেবল এন্ড টি। তো ব্রেকফাস্ট দিবে, সকালের খাবার দিবে, কি দিবে, খিচুড়ির সাথে ডিম অথবা পরোটার সাথে ডিম অথবা সবজির সাথে চা। 1 PM একটা সময় লাঞ্চ এট এ লোকাল রেস্টুরেন্ট উইথ এ স্ট্যান্ডার্ড বাঙালি মেনু এট সাজেক ভ্যালি। সেম ভাবে একটার সময়, এই দুপুর একটা সময় কোন একটা লোকাল রেস্টুরেন্টে দুপুরে খাবার দিবে বাঙালি মেনুর সাথে। 5 PM মানে বিকাল 5টায় এনজয়িং মেসমারাইজিং সানসেট ফ্রম, সেম আবার বিকাল 5টায় আমরা হেলিপ্যাডে যাব, হেলিপ্যাড থেকে সেই সূর্যাস্ত উপভোগ করব। নাইট স্পেন্ড এট দ্য রিসোর্ট এট দ্য শেরাটন, সেম ভাবে আবার নাইট স্পেন্ড করব। নাম্বার 3, ডে 2 তে আসলে তেমন কিছুই নাই, শুধু খাওয়া দাওয়া, মর্নিং এর ভিউ, আবার রাতেরই। ডে 3 তে দেখি কি আছে, এনজয়িং দ্য আর্লি মর্নিং ভিউ অফ ক্লাউড, আবার সেম ভাবে সকালবেলা আর্লি মর্নিং ভিউ। 8 AM ব্রেকফাস্ট উইথ খিচুড়ি এগ, সকালবেলা ওই যে 8টার সময় খিচুড়ি দিয়ে সাথে ডিম দিবে। 9 AM স্টার্টিং ফর খাগড়াছড়ি টাউন বাই চান্দের গাড়ি। যেহেতু ডে 3 আমাদের তো টাইম শেষ, ডে 3 তে কি হবে, স্টার্টিং খাগড়াছড়ির জন্য রওনা দিতে হবে। 1 PM অ্যারাইভেল এট খাগড়াছড়ি টাউন, লাঞ্চ উইথ স্ট্যান্ডার্ড বাঙালি মেনু। সেম ভাবে আবার কোন একটা তোমার লোকাল রেস্টুরেন্টে বাঙালি মেনুর সাথে লাঞ্চ হয়ে যাবে। 3 PM ভিজিটিং আলুটিলা কেভ অ্যান্ড রিসাং ওয়াটারফল। 3টার সময়, দুপুর 3টার সময় আলুটিলা পাহাড়, আলুটিলা গুহা আর রিসাং ঝর্ণা উপভোগ করতে যাব। ইউ উইল ডেফিনেটলি লাভ দ্য আলুটিলা কেভ এক্সপেডিশন উইথ এ ফায়ার টর্চ উইথ হুইচ উইল মেক ইউ ফিল ওল্ড স্টোন এজ। মানে আলুটিলা গুহার ভিতরে অনেক অন্ধকার থাকে, হ্যাঁ, ওইখানে তোমার ফায়ার টর্চ বা মশাল নিয়ে যেতে হয়। ফায়ার টর্চ অর্থ মশাল, মশাল নিয়ে ঢুকতে হয়। 8 PM ডিনার সার্ভড এট এ লোকাল রেস্টুরেন্ট ইন খাগড়াছড়ি টাউন। 8টার সময় মানে রাত 8টার সময় কোনো একটা লোকাল রেস্টুরেন্টে খাগড়াছড়ি ডিনার সার্ভ করা হবে। 9টার সময় লিভিং খাগড়াছড়ি ফর ঢাকা বাই নন এসি হিনো চেয়ার কোচ। তো 9টার সময় আমরা হিনো চেয়ার কোচে আবার ঢাকার দিকে ব্যাক করব। এটা হলো 3 দিনের একটা শিডিউল। বুঝতে পারছো কি কি হবে এখানে? হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া বুঝতে কি কি বুঝতে পারছো একজন একজন বলো তো আমাকে। ডে 1, ডে 2, ডে 3 ওরা কেন শিডিউল করছে বা এইভাবে কেন লিখছে? প্রথম দিন কি করবে, তারপরের দিন কোথায় যাবে, এরকম ভাবে আর কি। হ্যাঁ, এরকম ভাবে একটা শিডিউল দেওয়া আছে যাতে মানুষজন সহজে বুঝতে পারে যে আমাদের ওখানে যাব, ওখানে যে আমি কি কি করতে পারি, বা এই যে আমি 6,000 টাকা দিব, কেন দিব, কি কি করার জন্য 6,000 টাকা দিব, এটা পুরো শিডিউল ওরা লিখে দিছে। বুঝতে পারছো? জি ভাইয়া। এই যে আমি কক্সবাজার ট্যুরের কথা বললাম না, এই যে কক্সবাজার ট্যুর প্যাকেজ চলে আসছে, 6,500 টাকা পার পারসন। এখানে কয়দিন আছে, আহ কোথায় দিনের কথা লেখা নাই? ও, ওভারনাইট জার্নি, সরি, এই যে লিখা আছে 3 days 3 night, 3 দিন 3 রাত থাকতে হবে, 3 দিন 3 রাত। এখানে কিছু কোয়েশ্চেন আছে। ডু ইউ লাইক টু ট্রাভেল? হোয়াট টুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেস? হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? আচ্ছা, হোয়াট টুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট, তোমাদের কোন জায়গাটা ভিজিট করতে ভালো লাগে বা ভিজিট করতে ইচ্ছা করে? হ্যালো, সাজেক ভ্যালি। আসলে সাদিক ভ্যালি কি দেখছো? এমনিতে দেখেছি ইউটিউবে। ইউটিউবে, আচ্ছা। আর আরেকজনের কোথায় ভিজিট করতে পছন্দ করো বা ইচ্ছা করে যে এখানে ঘুরতে যেতে পারলে ভালো লাগতো? দার্জিলিং। দার্জিলিং। জি দার্জিলিং, আচ্ছা ঠিক আছে। কিন্তু আগে তো দেশের ভিতরে ভিজিট করতে হবে, আমাদের দেশেও তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো আগে দেখতে হবে। দার্জিলিং, ঠিক আছে, দার্জিলিং অনেক সুন্দর জায়গা, কিন্তু আগে কান্ট্রিটা এক্সপ্লোর করতে হবে, পরে এতে যেতে হবে। তাহলে দেখো, হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেস। এই যে তুমি যে প্লেসটা চুজ করতেছো, এটার জন্য রিজনও দিতে হবে। যেমন সাজেক ভ্যালি বললো, নাসিমের কাছে
হ্যাঁ, নাজমুল। হ্যাঁ, চুজিং দোজ প্লেস, যেমন সাদিক ভ্যালি যে বললাম, সাদিক ভ্যালি কেন আমরা চুজ করতে পারি? ওটা সবচেয়ে উঁচু জায়গা, ওখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, তারপরে অনেক সুন্দর ক্লাউড দেখা যায়। আর কি কি দিতে পারি আমরা? সুন্দর সানসেট উপভোগ করতে পারি, সানরাইজ উপভোগ করতে পারি, আলোটিলা গুহায় যেতে পারি, তারপরে চাঁদের গাড়ি দিয়ে যে পাহাড়ে উপরে উঠে এই এই রোমাঞ্চটা উপভোগ করতে পারবো, তারপরে ট্রাইবাল লাইফ উপভোগ করতে পারবো, অনেক কিছু কারণ আছে, ঠিক আছে? সেটা দিতে পারো। আর দার্জিলিং কেন চুজ করছো এটাও তোমাদের দিতে হবে, যে দার্জিলিং এর ন্যাচারাল বিউটি খুব সুন্দর। তারপরে আমি দেশের বাইরে কোন একটা জায়গা ভিজিট করতে চাই, তাই আমি দার্জিলিং চুজ করছি। দার্জিলিং এ তারপর দার্জিলিং এর মানুষজনের লাইফস্টাইল আমি এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের রিজন দেওয়া যায়, এটা কোনো সমস্যা নেই। লিখতে পারবা এগুলা এই 5টা? হ্যালো? জি ভাইয়া। বারবার শিওর? কোনো কোনো কোশ্চেনে যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি বুঝাই দেই। দেখো তো কোনো কোশ্চেনে সমস্যা আছে নাকি। ভাইয়া ডি নাম্বারটা একটু বুঝাই দেন। আচ্ছা, হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার্স পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটোস অর অ্যাডভার্টাইজিং অর হোয়াট এলস? আচ্ছা, তুমি কিভাবে একটা প্লেস ডিসাইড করো যে এখানে আমি যাব? মনে করো যে আমি আমার কথা বলি, আমি দেশের অনেক জায়গায় আল্লাহর মধ্যে ঘোরাঘুরি করছি। তো এখন আমি ভাবতেছি যে ঈদের ছুটিতে যে বাসায় যাব আমি, ঈদের ছুটিতে ভাবতেছি, ঈদের দিন, সরি, ঈদের আগে বা ঈদের পরে, হ্যাঁ, কোন একটা ওয়াটারফল আমি ঘুরতে যাব। এখন আমি কেন কেন ডি- এটা কিভাবে আমি এটা কিভাবে ডিসাইড করলাম যে আমি একটা ওয়াটারফলে ঘুরতে যাব? কিভাবে ডিসাইড করলাম যে এখন দেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, তো ওয়াটারফলে কি হবে? পানি থাকবে। ওয়াটারফলে পানি থাকে মানে যখন ওয়াটারফলে মানুষ কখন যায়? যখন পানি থাকে তখনই তো অবশ্যই যায়। তাহলে আমি কিভাবে ডিসাইড করলাম যে এই যে আমার একটা সিজনের একটা উপরে যে এখন বৃষ্টি হচ্ছে, এখন ওয়াটারফলে অনেক পানি থাকবে, তাই আমি, আর ওয়াটারফল অনেক সুন্দর একটা জায়গা, ন্যাচারাল অনেক সুন্দর বিউটি আছে, তারপরে ওয়াটারফলের নামা আর ওঠার সময় যেই রাস্তাগুলো থাকে এগুলো এক্সপ্লোর করা যায়, এই জন্য আমি একটা ওয়াটারফল ভিজিটের ডিসিশন নিছি। এটা হলো ডিসিশনের জায়গা। মানে তুমি কিভাবে ডিসাইড করবা যে তুমি কোথায় যাবা, মানে কিসের উপর ভিত্তি করে ডিসাইড করবা? তোমরা বলতে পারো যে আমি একটা পাহাড়ে ঘুরতে যেতে চাই। কেন পাহাড়ে ঘুরতে যেতে চাই? কারণ পাহাড় অনেক সুন্দর ন্যাচারাল বিউটিস এর উৎস। পাহাড় ইজ এ মাউন্টেন ইজ এ সোর্স অফ হিউজ natural beauties. Mountain is a source of huge natural beauty. That's why I want to visit মাউন্টেন আফটার দিস অর আফটার দ্যাট, এই টাইমটা লিখবা আর কি। এরপরে লিখবা আর এটা হলো হাউ ডু ইউ ডিসাইড, তুমি কিভাবে ডিসাইড করো। এরপর যদি তোমরা কেউ লিখতে চাও যে সমুদ্র, বলে যে আমার সমুদ্র অনেক ভালো লাগে, তারপর সমুদ্রের সানসেট অনেক সুন্দর, তারপরে সমুদ্রের সানসেট অনেক সুন্দর হয়, তারপরে সমুদ্রে হাঁটতে অনেক ভালো লাগে। তারপরে এর উপর আমাদের কক্সবাজার যদি লিখো, তাহলে কক্সবাজার ইজ দ্য ওয়ান অফ কক্সবাজার ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সো আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য বিচ এট ইন দিস ভ্যাকেশন। এভাবে লিখতে পারো। আর তারপর লিখতে পারো যে আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার্স পিপল ট্রাভেল স্টোরি, যে তুমি লিখতে পারো যে হ্যাঁ, আমি অন্যান্য ট্রাভেল স্টোরিজ এর মাধ্যমে ইন্সপায়ার ফিল করি। যেমন ফেসবুকে বা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে ট্রাভেলের, আমি ওদের কাছ থেকে ইন্সপায়ার হই, তারপরে ঘুরতে যেতে চাই। ফটোস অর অ্যাডভার্টাইজ অর হোয়াট এলস, মানে তুমি তাদের কি দেখে ইন্সপায়ার হও? দেখতে পাচ্ছ ট্রাভেল স্টোরিজ, ট্রাভেল পোস্ট, তারপর ট্রাভেলের যে ছবি, ট্রাভেল ভিডিওস, এগুলো দিয়ে আমি ইন্সপায়ার হই। বুঝতে পারছো নাম্বার ডি? জি ভাইয়া। দুজনেই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা লিখে রাখো, এই যে থাকবে। এটাও কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, এটাও হোমওয়ার্ক। লিখছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে।
তোমাদের স্কুলে পরীক্ষা কবে হবে? এটা জানায়নি। আমাদের সাপ্তাহিক পরীক্ষা হচ্ছে। আমাদের একটা হয়ে গেছে পরীক্ষা অলরেডি। কি পরীক্ষা হচ্ছে এটা? এটা সপ্তাহে যে পরীক্ষাটা হয় সেটা আরকি সাপ্তাহিক পরীক্ষা হয়। আর আচ্ছা, সেমিস্টার একটা হয়ে গেছে আরকি ওই ঈদের আগে। সেমিস্টার বলতে আচ্ছা, তোমাদের সেমিস্টার সিস্টেম করছে ইয়ারে কয়টা সেমিস্টার? ৪ টা হবে আরকি। 4টা সেমিস্টার, আচ্ছা। ওখানে 4টা, এর পরে সেমিস্টার কবে হবে এটা বলে নাই? না, কোরবানি ঈদের আগে হওয়ার সম্ভাবনা আছে, নয়তোবা পরে আরকি খুবই। আগে, আচ্ছা, কোরবানি ঈদের ছুটি মেবি আগামী মাসের 11 তারিখ থেকে, 1 মাস আছে। আর সিলেবাস কি আগে দিয়ে দেয়? সেমিস্টার সিলেবাস কখন দেয়? সিলেবাস দিছে না? না, আমাদের সিলেবাস দেয় না। যতখানি পড়ানো হয় ওখান থেকে আরকি কোশ্চেন করে। আচ্ছা, ইংলিশ কতটুকু পড়ানো হয়েছে ক্লাসে? ইংলিশ গ্রামার নিচ্ছে আর সাথে পাশাপাশি আরো সামনে চলে গেছে অবশ্য। 44 পেজ পর্যন্ত। 44। অনেক দূরে গেছে। জি আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। উম কোন জায়গায় আছি? 30 মেবি। হুম, দেখো। ভাইয়া নাও, সামনে আগায় থাক। আজকে এই পর্যন্ত পড়বা? হ্যাঁ, হ্যাঁ ভাই। আজকে তো এখনো অনেক টাইম আছে, দেখো 9:53 বাজে। ভাইয়া 15 তাহলে একটু বা 20। গ্রামার। আচ্ছা, গ্রামার গ্রামার কি পড়তে চাও তোমাদের? আচ্ছা, গ্রামার এখানে আগে কি পড়তে চাও শুরুতে? ন্যারেশন আছে তোমাদের? ভয়েস জি পড়ানো ভাইয়া। সম্ভব। ভয়েস তো চেঞ্জিং সেন্টেন্সে, তাই না? জি ভাইয়া। ভয়েস তো চেঞ্জিং সেন্টেন্সে, আর ন্যারেশন তো আছে না? জি ভাইয়া। আচ্ছা, ওয়েট। ন্যারেশন কি কমপ্লিট হয়েছে স্কুলে? না ভাইয়া। আচ্ছা, তাহলে ন্যারেশন আমরা ন্যারেশনই পড়তে পারি, ন্যারেশন শুরু করি। জি ভাইয়া। ক্লাস 8দেরও আজকে ন্যারেশন পড়াইছি, তোমাদের কয়েকটা হালকা পড়ে দেই। দেখো, ন্যারেশন কি? ন্যারেশন জিনিসটা হলো যে বক্তা অন্য একজনের বক্তব্য বা কথাকে যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ করে তখন ন্যারেশন বলে। হ্যাঁ, তো ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি হয়? যখন বক্তা নিজেই তার কথা নিজেই বলে। মনে করো যে এই যেখানে বলো আতিক সেইস লাভ মেক্স দ্য কনজাংশন অফ টু হার্ট। আতিক বলছে যে, আতিক বলল লাভ মেক্স দ্য কনজাংশন অফ টু হার্ট, এটা আতিক নিজেই বলছে। আর ইনডিরেক্ট ন্যারেশন কিভাবে হবে? আতিকের কথাটা যখন আমি বা তুমি বা অন্য কেউ বলবে, আতিকের কথা যখন অন্য কেউ বলবে তখন ওটা আমরা ইনডিরেক্ট ন্যারেশন বলবো। হ্যাঁ, যখন আতিক সেজ দ্যাট লাভ মেক্স দ্য কনজাংশন অফ টু হার্টস, এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন গুলো হয় এগুলো আগে দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে লালন সেইস টু মি, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইস। এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। তমা উইল সে, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? উইল। এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এরপর আরো দেখো, অয়ন সেইড, এখানে রিপোর্টিং এই পুরোটা রিপোর্টিং ভার্ব কোনটা? সেট। সেইড। তারপরে এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? Said. সেইড। এরপর এইটা এই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কোনটা? Says. সেইস। গুড। এগুলো হলো রিপোর্টিং ভার্ব। তো রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হবে তখন রিপোর্টেড স্পিচ কোনটা বলো তো? এটা রিপোর্টেড স্পিচ কোনটা?
এই যে ডাবল কোটেশনের মাঝখানে যেটা আছে, ডাবল কোটেশনের মাঝখানে যে সেন্টেন্সটা থাকবে এটাকে আমরা বলবো রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতরে যেটাই থাকবে এটাই হলো রিপোর্ট, যতটুকু থাকবে এটা হলো রিপোর্টেড স্পিচ। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখব রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হবে, রিপোর্টের স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। নর্মালি আমাদের কি করতে হয়, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন কি করতে হয়, আমাদের যে মানে সেন্টেন্সের পরিবর্তন করতে হয় টেন্স অনুসারে। কিন্তু কখন কোনো পরিবর্তন হবে না, যখন আমাদের এই স্পিচ, এই যে ভার্বটা, রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হবে, মানে সেইস, উইল, এই টাইপের যখন সেন্টেন্স হবে তখন আমরা কি হবে, রিপোর্ট স্পিচের কোনো পরিবর্তন হবে না। এই দেখো কি হবে, লালন সেইস টু মি, লালন সেইস টু মি, এটার জন্য আমরা এটা পরিবর্তনের জন্য এখানে কি একটা এখানে বসাবো দ্যাট, এখানে সবসময় বসাবো দ্যাট, দ্যাট। আর আয়ের জায়গায় কি হবে পরিবর্তিত হয়ে, বলতো? ইনডিরেক্ট স্পিচে আই পরিবর্তিত হয়ে কি হবে? মি। মি হবে না, এই দেখো মি হবে না, হি, হি, হি বলছো তুমি। হুম, এই দেখো, এই দেখো যখন পার্সন পরিবর্তনের জন্য আমরা পার্সন ডিরেক্ট স্পিচে, যখন ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় তখন কি করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, পার্সন চেঞ্জ করতে হয়। যেমন আই থাকলে কি হবে, পজিটিভে মাই হবে। উই থাকলে কি হবে, আওয়ার হবে। ইউ থাকলে কি হবে, ইউর হবে। তারপর হি থাকলে হিজ হবে। সি থাকলে হার হবে। দে থাকলে দেয়ার হবে। বুঝতে পারছো? এটুকু মনে রাখতে হবে। জি আই ভাইয়া। থাকলে মাই হবে, উই থাকলে আওয়ার হবে, ইউ থাকলে ইউর হবে, হি থাকলে হিজ, সি থাকলে হার, দে থাকলে দেয়ার। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা লিখেও রাখতে পারো। লিখছো বা স্ক্রিনশট নিছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, হুম, এই দেখো কোথায় ছিলাম, এই তো। তাহলে আয়ের জায়গায় কি বসবে? আমরা যখন ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে যখন কনভার্ট করবো, দেখো লালন সেইস টু মি, লালন সেইস টু মি, লালন সেইস টু মি, এটা সেম থাকবে। কেন সেম থাকবে? প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স। প্রথমে আমরা দেখব, প্রথমে একটা পিচে আমরা খেয়াল করব যে রিপোর্টিং ভার্বটা কি আছে। রিপোর্টিং ভার্ব কোনটা? সেইস। সেইসটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার রিপোর্টিং স্পিচটা কি হবে? রিপোর্টিং স্পিচটা কি হবে? পরিবর্তিত, বলো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? তোমরা কি কনফিউজড, মানে বুঝতে পারতেছো না? তাহলে আমাকে ক্লিয়ারলি বলো, আমি তাহলে বুঝাই দিচ্ছি। ভাইয়া একটু ক্লিয়ার বুঝাবেন। আচ্ছা শোনো, ন্যারেশনে তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। হ্যাঁ, ন্যারেশনে কি করতে হয়, আমার ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হয়, ন্যারেশন এটাই। তো ন্যারেশন, এই যে এটা হলো ডিরেক্ট স্পিচ। কোনটা ডিরেক্ট স্পিচ আমরা কিভাবে বুঝবো এটা ডিরেক্ট স্পিচ? কোটেশন দেয়া থাকবে। কোটেশন দেওয়া থাকবে বা নিজের কথা
নিজেই বলবে। আর নিজের কথা বা অন্যের মনে করো যে লালন সেইজ টু মি আই এম নট, এটা হলো কোটেশন ফার্স্ট। আচ্ছা নর্মাল ভাবে কোটেশন দেওয়া থাকবে, এটাই তোমরা বুঝতে পারো যে এটা ডিরেক্ট স্পিচ। কারণ এটাকে আমরা ইনডিরেক্ট করব, হ্যাঁ ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে, এটাই হলো আমার ন্যারেশন। তো ইনডিরেক্ট স্পিচে করার সময় যখন এই যে ফার্স্টে আমরা ডিরেক্ট স্পিচের কি খেয়াল করব, রিপোর্টিং ভার্বটা, রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, ঠিক আছে। এটা যদি আমার প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে হয়, যেমন এখানে আছে সেইস, এখানে আছে উইল, তো উইলটা কোন টেন্স, এটা হচ্ছে ফিউচার, ফিউচার টেন্স। আর সেইস কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, যদি এই যে তাহলে প্রেজেন্ট ফিউচার দুইটা আছে, যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা, এটা না, কোটেশনের জি, ভিতরে যেটুকু থাকবে এটা হ্যাঁ, রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচটা সেম থাকে বলতে এটার কোনো পরিবর্তন হয় না। নর্মালি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার সময় আমাদের কি করতে হয়, টেন্সের পরিবর্তন করতে হয় নরমালি। কিন্তু যখন রিপোর্টিং ভার্ব এই যে সেইস উইল, এই যে এই দুইটা ভার্ব যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হবে তখন আমাদের রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন করতে হবে না। শুধু আমরা এই যে যেখানে আই আছে তারপর মাই আছে এটাকে পজিটিভ করে ফেলতে হবে। কেন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করার সময় এই আই তারপরে এই মাই এগুলা কনভার্ট করতে হয় পজিটিভে, ঠিক আছে। তাহলে দেখো আর এই রিপোর্টেড স্পিচটাকে যখন কনভার্ট করতে হয় তখন এই কোটেশন উঠাই দেওয়ার জন্য একটা দ্যাট ইউজ করতে হয়। কোটেশন উঠাই দেওয়ার জন্য কি ইউজ করতে হয়, দ্যাট ইউজ করতে হয়। দ্যাট ইউজ করতে হয়। তাহলে লালন সেইস টু মি, এটুকু সেম থাকবে, লালন সেইস টু মি, কোটেশন উঠাই দিলাম, দ্যাট দিলাম, দ্যাট, তারপর আয়ের জায়গায় কি বসাবো, পজিটিভ, আয়ের পজিটিভ কি, আয়ের পজিটিভ হলো হি, এই যে দেখো হি, আয়ের পজিটিভ কি, হি, হি, হি। তারপরে হি এর জন্য ভার্ব কি হবে, ইজ হবে, ইজ হবে। এখানে আয়ের জন্য ভার্ব কি হয়েছে, এম হয়েছে। এম হয়েছে, হি এর পরে ইজ হবে, হি এর জন্য ভার্ব ইজ হবে। তাহলে লালন সেইস বা সেইস টু মি দ্যাট হি ইজ নট ইনডিফারেন্ট, হি ইজ, এখানে নট হবে, একটা টি হবে, ভুলে লিখে নাই, হি ইজ নট ইনডিফারেন্ট টু মাই ডিউটিস, মায়ের জায়গায় কি হবে, হিজ হবে, হিজ হবে। কেন হিজ হইলো, ওই যে পজিটিভ। পজিটিভ ফর্ম বসবে। তাহলে কি হইলো, তারপরে হি, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, আরেকবার বলো প্লিজ। মাইয়ের হ্যালো, পরিবর্তে হিজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হিজ হয়েছে, এটাই বলতেছে, মায়ের পরিবর্তে হিজ কেন হয়েছে, এটা পজিটিভ ফর্মে ট্রান্সফর্ম করতে হয়, হিজ ডিউটিস। এরপরে দেখো তমা উইল সে, এটা কি ফর্ম, ফিউচার আছে, ফিউচার হলে কি করতে হবে, এটা কোনো চেঞ্জ হবে না আমাদের ইয়েতে, ইনডিরেক্ট স্পিচে। তমা উইল সে, কোটেশনের জায়গায় কি দিলাম, দ্যাট, উইল সে দ্যাট, তমা উইল সে দ্যাট, আয়ের জায়গায় কি দিব, কি বসবে, শি বসবে, কারণ এটা তমা, তমা হলো ফিমেল, তাহলে আয়ের জায়গায় শি হবে। শি স্টার্টেড লুকিং ফর, মায়ের জায়গায় কি হবে, আর হবে। হার হবে, হার মোবাইল ফোন। বুঝতে পারছো তাহলে এখন, জি ভাইয়া, শিওর, ক্লিয়ার। জি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, হুম, তাহলে রিপোর্টিং ভার্বের পর এই যে দেখো সেইজ, আমরা এখানে সেইজ এর জায়গায় সেইজ দিছি না, এখানে আমরা টোল্ড দিতে পারবো, সেইজ এর জায়গায় আমরা টোল্ড, সেইজ এর জায়গায় টোল্ড, টেলস দিতে পারবো, সে এর জায়গায় টোল্ডও দিতে পারবো। এই যে এখানে কিন্তু যদি তোমরা সেম রাখো, তমা উইল সে, লালন সে, যদি সেমই রাখো তাহলে সেম রাখতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু টোল্ড দেওয়া ভালো। আর এই চারটা তোমাদের দেখতে হবে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছে কি, রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হয় না, কিন্তু সব সময় তো আর প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্স থাকবে না, মানে সেইস থাকবে না, উইলও থাকবে না, সেইড হয়ে যাবে মাঝে মাঝে, ঠিক আছে না। যখন পাস্ট হয়ে যাবে তখন কি করবা, তখন কি করবা আমরা এগুলা শিখবো, এগুলা আজকের ক্লাসে শেখা এই হবে না। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, জি ভাইয়া, নিছো, জি ভাইয়া। এটা আরেকটা স্ক্রিনশট নাও, আমার টিম। নিছো দুজনই, জি ভাইয়া, জি আচ্ছা। ভাইয়া। এইটা জিনিসটা কি, এটা আমি তোমাদের বলি, যখন এই যে
প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স, মানে রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হবে না, যখন পাস্ট টেন্স হবে, এই যে যেমন দেখো সেইড আছে, সেইড আছে, এই যে সেইড যখন পাস্ট টেন্স হবে, বা ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্স ছাড়া যেই টেন্স হবে, যে টেন্স বলতে আর বাকি কি আছে, পাস্ট টেন্স অবশ্যই, যখন পাস্ট টেন্স হবে তখন স্পিচের পরিবর্তন হবে, এই স্পিচটাকে পরিবর্তন করে আমাদের লিখতে হবে। কিভাবে লিখতে হবে এটা এখানে লিখে দিছে। ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এইভাবে বিভিন্ন ফর্ম লেখা আছে, এটা তোমরা মনে করে নিবা বা লিখে লিখে সুন্দর করে মুখস্থ করে রাখবা। কি মানে রিপোর্টিং স্পিচ কি কোনটা থাকলে কোনটা কনভার্ট করতে হয় এটা সুন্দর করে মুখস্থ করে রাখবা। নেক্সট ক্লাসে আমরা এটার উপরে পরের ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? জি ভাইয়া। আর আজকের ক্লাসে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। শিওর দুজনেই? জি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তো ন্যারেশনটা, ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটা? জি ভাইয়া। জি ভাইয়াতে আমার কেমন জানি জোর লাগতেছে না। আচ্ছা আমাকে একটু বুঝাই দাও তো, আমি একটু স্যাটিসফাই হই। লালন সেজ টু মি, এখানে রিপোর্টিং ভার্ব কোনটা দুজনে বলো? শেষ। সেইস, ওকে। রিপোর্টিং স্পিচ কোনটা? এই যে কোটেশনের মাঝখানে যে সেন্টেন্সটা, এটা। কোটেশনের মাঝখানে, ওকে ডান। এরপরে রিপোর্টিং স্পিচ, সরি রিপোর্টিং ভার্ব কোনটা? এখানে হচ্ছে সে। সে রিপোর্টিং ভার্ব। উইল। উইল, উইল সে, হ্যাঁ রিপোর্টিং ভার্বটা হলো উইল সে। তারপরে রিপোর্টিং স্পিচ এটা হচ্ছে ওই যে কোটেশনের মাঝখানে যে সেন্টেন্সটা। যেটা এটা। আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি কি করবা, এই তুমি ধরো তোমার কাছে এই সেন্টেন্সটা আসছে, হ্যাঁ এখন আমাকে বলো যে আমি এগুলো এগুলো করবো স্যার। প্রেজেন্ট টেন্স থাকলে এবং ফিউচার টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। কোটেশনে উঠে গিয়ে দ্যাট বসবে, আর পজিটিভ ফর্ম বসবে। আয়ের পরিবর্তে হি বসলো, যেহেতু লালন আছে এই জন্য। আর মায়ের পরিবর্তে হি বসছে। হিজ আর বসবে, ওকে। হ্যাঁ আর এটা নিচেরটাও সেম, যে সেম, দ্যাট বসলো কোটেশন। হ্যাঁ দ্যাট বসবে কোটেশনের পরিবর্তে, আয়ের পরিবর্তে এই আয়ের যে এখানে যে পরিবর্তে হি সাবজেক্ট, বসবে, এই কমা আছে। সাবজেক্ট অনুযায়ী হ্যাঁ সাবজেক্ট অনুযায়ী পজিটিভ ফর্ম বসবে, আর মায়ের জায়গায় সাবজেক্ট অনুযায়ী পজিটিভ ফর্ম বসবে। গুড, যাক বুঝতে পারছো। ঠিক আছে, এটা তোমরা একটু মনে করে নিও, সুন্দর করে খাতায় লিখে, সুন্দর করে খাতায় লিখে মনে রাখবা, তাহলেই মনে পড়ে যাবে, তোমাদের মনে থাকবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।